শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে গেছি। আর ভিডিওটা শহীদ দ্বীপের যে মেসোমশার বাড়িতে আমার মেয়ে আর হাজব্যান্ড গেছিল, ওনার বাড়ির পুরোটাই গ্রাম্য পরিবেশ তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো সুন্দর সুন্দর ফুলগুলো, এগুলো সব মেসোদের বাগানের। আর বাড়িটার আশপাশে সবুজে ঘেরা। এই যে দেখো বড় একটা কাঁঠাল গাছে কাঁঠালে ভর্তি। বলতে পারো গ্রামের একটা বাড়িতে যা যা দরকার সবটাই মেসোদের বাড়িতে আছে। গ্রামের বাড়িগুলোতে যেমনভাবে হাঁস মুরগি পালন করা হয়, মেসোদের বাড়িতেও ঠিক তেমন। মেসোমশাইরা তিন ভাই, তিনও ভাই আন্দামানে এসেছিলেন, কিন্তু তিন ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন। মেসোমশাই সবার ছোট। আর এই যে বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হচ্ছে মেসোমশাইয়ের দাদার বাড়ি। আর বাড়ির আশপাশ থেকে দেখো সব বাগান করে রেখেছে, ফলের বাগান, নারকেল, সুপারি। আর আগে এই সব জায়গাতে সবজি করতো, কিন্তু এখন সবজিটা করা হয় না, যার জন্য নারকেল, সুপারির এই সব গাছই লাগানো। সূর্য ওঠাটা দেখে এত আনন্দ লাগছে। আর তারপরে দেখো মেসোদের একটা তুলসী গাছ এত সুন্দর করে রেখেছে, দেখার মতন। মেসোমশাই জন্মস্থান ছেড়ে বাবা মার হাত ধরে উত্তরপ্রদেশের রুদ্রপুর ক্যাম্পে 7 বছর জীবন কাটানোর পরে আন্দামান নিকোবরের ছোট্ট একটা দ্বীপে এসে পৌঁছালেন। আর সেখানে নতুন করে জীবনযাত্রা শুরু করার যে একটা অভিজ্ঞতা, সেটা নিয়েই মেসোমশার সঙ্গে কিছু কথোপকথন। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো তোমরা, তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে। মেসোমশাই নমস্কার, আপনার নামটা বলেন। বানেশ্বর দাস। বানেশ্বর দাস। বাবার নাম? বাবার নাম ঈশ্বর দাস। আর আপনার আদি বাড়ি কোথায় ছিল বলছিলেন? বাংলাদেশ। বাংলাদেশের ডিস্ট্রিক্টটা? ময়মনসিং ডিস্ট্রিক্ট। ময়মনসিং। তা আমার বাপ ঠাকুরদার ডিস্ট্রিক্ট ছিল কুমিল্লা। কুমিল্লার আশেপাশে হচ্ছে ময়মনসিং ডিস্ট্রিক্ট। মানে ওর বেশি দূরে না? না, তোমার কুমিল্লার ডিস্ট্রিক্ট আর ময়মনসিং আশেপাশে আর কি, ঢাকার ডিস্ট্রিক্ট এগুলি আশেপাশে। কিন্তু বাংলাদেশের মধ্যে আগে বলতো আর কি, সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট হচ্ছে ময়মনসিং ডিস্ট্রিক্ট। এখন নাকি ময়মনসিং ডিস্ট্রিক্ট নাকি ডবল হয়ে গেছে। আমরা শোনার কথা, এগুলো পূর্বপুরুষরা ওখানে ছিল। ওইখানটা তো আমরা যখন আসছি তখন বয়স ছোট ছিল। আপনার কত বছর বয়সে আসছেন আন্দামানে? এই ধরেন আন্দামানে আসছি, সেই বয়সটা বাংলাদেশে যখন আসছি তখন 57 বছর বয়স। আমরা বাংলাদেশে ডাইরেক্ট আন্দামান আসি নাই। আমরা বাংলাদেশেতে ডাইরেক্ট অনেক জায়গা ঘুরে টুরে নৈনিতাল, মানে উত্তরপ্রদেশ নৈনিতাল ক্যাম্প, রুদ্রপুর ক্যাম্প যেটা বলে আর কি, রুদ্রপুর ক্যাম্পে আমরা ছিলাম আর কি। নীলে এখন শহীদ দ্বীপ হয়ে গেছে, আগে ছিল নীল, এখন শহীদ দ্বীপ হয়ে গেছে। তো ওখানে আমরা উত্তরপ্রদেশে প্রায় 7 বছর মতো ছিলাম। 7 বছর কি ওই ক্যাম্পেই? ক্যাম্পেই আমরা 7 বছর। তো ওই ক্যাম্পে 7 বছর থাকি। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই। এইখানে আসছি গভর্নমেন্ট থেকে সেটেলমেন্টে নিয়ে আসে। ওইখানে সেটেলমেন্টে নিয়ে আসে কিরকম, এরকম ভাবে আনে না। আগে ওই তোমার ক্যাম্পের থেকে লোক পাঠায় সেটেলমেন্ট যে জায়গায় দেবে, মানে সার্ভে করার জন্য ওইখান থেকে লোক পাঠায় যে আন্দামান দেখো, মানে এরকম আলাদা আলাদা জায়গা আছে, এই সমস্ত জায়গার মধ্যে লোক পাঠায়, দেখে জায়গা যদি চয়েস হয় তবে এখানে গভর্নমেন্ট পাঠায়, এখানে রিফিউজি হিসাবে এখানে পাঠায়। তো এখানে আমরাও রুদ্রপুর ক্যাম্পে নানান জায়গাতে আমরা ঘুরছি। ওই সমস্ত জায়গায় যেরকম বড় বড় ফার্ম আছে, ফার্মের মধ্যে ঘোরাঘুরি, আমি তো সময় অল্প বয়স তখন। আর বাবা মা অন্য অন্য কাজ করতেন। তো ওই জায়গায় কি কাজ টাজ করতেন? ওইখানে আমরা তো ছোট ছিলাম, তো ওইখানে আমাদের স্কুলে, ওই সময় ছোট ছিলেন, স্কুলে গেছিলেন? স্কুলে আমি কোনোদিনও যাইনি। স্কুলে পড়েন নাই? কোনোদিনও স্কুলে যাইনি। তাই?
তো ওইখানে ওই সমস্ত জায়গায় আছে কি বড় বড় ফার্ম আছে, ওই সমস্ত জায়গায় মটরশুটি করে না, ওইখানে বড় বড় মালিকরা আছে। তো মালিকরা এসে কি করে, ওই গাড়িতে এসে ক্যাম্পের মধ্যে আসে, তা ওরা এসে লোক নিয়ে যায়, কাজের জন্য লোক নিয়ে যায়। ওইখানে গেলে পরে কি হয়, একসাথে ওই মালিকে গাড়িতে নিয়ে যাবে, আবার গাড়িতে নিয়ে ক্যাম্পে পৌঁছে দেবে। ওই সমস্ত জায়গার মাঝে আবার ভয় আছে। কিসের ভয়? বাঘের ভয়। বাঘের ভয় আছে না, যাওয়া আসা করতে গেলে ওই সমস্ত করতে। যখন তো ওই সময় লোক সংখ্যা কম ছিল, আবাদ কম হইতো, অনেক বড় বড় জায়গায় দেখা গেল যে ঘন্টাখানিক পরে যায় সময় লোকজন দেখা যেত, তার আগে লোকজন দেখা যেত না, মানে এত আবাদি কম ছিল, অনেক কম ছিল আর কি। ঘন্টাখানিক পরে যায় দেখতে তো বিশাল বড় ফার্ম, গেন্না ফার্ম আছে, মটরশুটি আছে, তোমার ছোলা আছে, ছোলা, তারপরে সবজি, নানা নমুনা সবজি করে রাখছে, ওই সমস্ত জিনিসগুলি আছে। তো এইগুলি আমরা যাই সেটা ওই ছোট বাচ্চারা দিয়ে এই সমস্ত মটরশুটি টুটি তুলতে ভালো লাগে না, তো এইগুলো আমরা যাই তুলতাম। আমি তো আমার দাদা দেখতো, এরকম আরো অনেক লোক দেখতো। তো পড়াশোনার মৌকা পান নাই? পড়াশোনার আর করাটা হয় না, মানে করার পান নাই, সুযোগ পান নাই? সুযোগ পাই না। আর এখানে ছিল হিন্দি মিডিয়াম, হ্যাঁ, এখানে কোনো বাংলা মিডিয়াম ছিল না, এর ভিতরে স্কুল ছিল, হিন্দি মিডিয়াম ছিল। তা যারাই পড়াশোনা করছে হিন্দি মিডিয়ামে পড়ছে। তাই এখানে এসে অসুবিধা হয়ে গেছে, এখানে তখন হিন্দি মিডিয়াম ছিল না। যারা যারা হিন্দি মিডিয়াম হিন্দি পড়ে আসছে তারা কিন্তু এখানে এসে পড়াশোনা করতে গেলে পড়লে চলে, কারণ এখানে যে মিডিয়াম এট অব্দি ছিল, ওই তোমার বাংলা মিডিয়াম ছিল। তো দাদা এসে ওইখানে প্রাইভেটে পড়তো, দাদা ওই উত্তরপ্রদেশ প্রাইভেটে পড়তো। তো ওইখানে তো যাকে একটা সার্টিফিকেট এখানে ভ্যালু দিয়েছিল, কারণ রেফিউজি হিসেবে ভ্যালু দিয়েছিল যে এখান থেকে এসে তো আমাকে তো বাংলা মিডিয়াম ছিল না, তো বাংলা মিডিয়ামতে ওইখানে দাদারা এখানে অ্যাডমিশন করেছিল, এই এট অব্দি পড়ছিল। তারপরে এই আন্দামানের তো নিয়ে আসছিল তোমার ওই আন্দামান শিপ, আন্দামান শিপে। আন্দামান শিপ তো এখন নাই না, তখন আন্দামান শিপে তখন আসতে গেলে 4-5 দিন লাগবে, আন্দামান শিপে আসতে গেলে 4-5 দিন লাগবে। খিদিরপুর ডকে নিয়ে আসছিল, মোরাদাবাদ হচ্ছে হেড অফিস, মানে হেড অফিস কি মোরাদাবাদ, নৈনিতাল ক্যাম্পের থেকে তোমার হাওড়া আসতে গেলে মোরাদাবাদ আসতে হবে। তো ওইখান থেকে আমাদের বড় লরি ফরি আবি যাবি এই সমস্ত করে আনছে, আনার পরে তারপরে ওই এর থেকে ট্রেনে করে হাওড়া নিয়ে, হাওড়ার থেকে নিয়ে শিয়ালদারে নিয়ে, শিয়ালদা তোমার ইয়ে আছে না, ওই জেটি ফেটি যেগুলি আছে আর কি, জাহাজের যে সমস্ত মেরিন ডিপার্টমেন্ট ওইখান থেকে যখন জাহাজ দেখলাম, জাহাজ দেখার পরে প্রথমবার দেখলাম। হ্যাঁ, প্রথমবার। আমরা তো জীবনে কোনোদিন জাহাজ সম্বন্ধে জানতাম না, জাহাজ দেখার পরে অনেক লোকে কান্না করে দিত। আগে লোকজনে কি করতো, কালা পানি না, কালা পানি লোকজনের সবাই আগে জানকারি দিত কি জলের তেলে জাহাজ দেয়, জলের তলে দিয়ে জাহাজ দেয়। তো এই জাহাজ যদি নিচে ডোবে এ আর বাড়বে, এত বড় জাহাজ, গল্প করতো আর কি। তা ওইখানে আমরা ওই তোমার শিয়ালদার যে প্ল্যাটফর্ম আছে ওর মধ্যে আমরা দাঁড়ানোর পরে কিছু লোক আমাদের দেখার জন্য যে এরকম রিফিউজি নাকি, রিফিউজি কিরকম, মানে যারা এখানে যারা মানে আদিবাসী যারা স্থায়ী তারা তো জানে না রিফিউজি সম্বন্ধে কি, রিফিউজি কিরকম একটু দেখি যায়, তাই ওইখানে আসছিল। খিদিরপুর ঢকে আসে ওই আমাদের সঙ্গে আলাপ টালাপ করার পরে তখন জিজ্ঞেস করলাম যে এরকম ছোট তো, কয় তোমরা আন্দামানে যাবা, আন্দামান জায়গা জঙ্গলি জায়গা, ওইখানে জারোয়া ফারোয়া সমস্ত জায়গা থাকে, তা আমাদের সরকার যেখানে নিয়ে যাবো ওইখানে যাওয়া লাগবে। তো ওইখান থেকে ওনার সাথে জিজ্ঞেস করার পরে উনি করে না বাবা, জাহাজ কোনোদিন ওই জলের তলায় যায় না, এই উপর দিয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা নেই। জাহাজের উপরে যখন একবার উঠবো না তখন মনে হবে যে না ঘরের ভিতরেই আছে। তারপরে সত্যি সত্যি যখন আমরা জিনিসপত্র নিয়ে জাহাজের মধ্যে চললাম, দেখি যে আসলে সুন্দর জায়গা, কোনো অসুবিধা নাই, খাওয়া দাওয়ার কোনো অসুবিধা। 4-5 দিন কেমনে কাটছে বোঝা যায় না। 4-5 দিন মাঝে মাঝে উপরে উঠে উঠে দেখতাম যে আন্দামানে কি সব জায়গায় দেখি সাগর, চতুর্পাশে সাগর। 4-5 দিন পরে আসে তারপরে আইল্যান্ডের পাশে আসছে, আইল্যান্ডের পাশে এখানে ওই হ্যাবলক আছে, ওই হ্যাবলকের পাশে ওই শিপ দাঁড়াইছে, ওইখান থেকে তোমার এক ধরনের কার্গো শিপ আছে, মানে ডাইরেক্ট হ্যাবলকে নিয়ে এসেছিল। হ্যাবলকে না, ওই হ্যাবলকের পাশে দাঁড়াইছে, মানে ওই একটু দূরে দূরে শিপ ওইখানে, কারণ জেটি তো ছোট জেটি, ওইখানে ভেজে না, ওইখানে দাঁড়ায়। ওইখানে দাঁড়ানোর পরে মানে আপনাদের পোর্টলারে নাই, মানে ডাইরেক্ট এই জায়গায় জলে দাঁড় করায়, ওইখান থেকে বড় ছোট পান্টুনে করে নিয়েছে। তা ওইখান থেকে তোমার ওই
কার্গো শিপ এলসিডি ছিল আগে, এক ধরনের বোঙা টোঙা টানতো ওই দিয়ে, আগে ফরেস্ট ছিল পুরো জায়গায়, সারা জায়গায়। তো আমরা যখন এখানে নিলে যখন আমরা পৌঁছাইছি তখন তো কোনো মানে রাস্তাঘাট বলতে কোনো কিছুই ছিল, সাধারণ একটা লরি ছিল। এই নীল আইল্যান্ডে কিন্তু একদম ছোট, আন্দামানের মধ্যে সবচেয়ে ছোট দ্বীপ হচ্ছে নীল দ্বীপ, মানে যেটা এখন শহীদ দ্বীপ যেটা সবচেয়ে ছোট দ্বীপ। তখন এই দ্বীপে যখন নামাই দিল, নামানোর পরে ওইখানে খাওয়া দাওয়া দিল, গেটের পাশে খাওয়া দাওয়ার পরে লরিতে করে নিয়ে গেল সে ক্যাম্পে। সে ক্যাম্পটা দেখলে পরে তো এখনো মানে স্মৃতিগুলো মনে হয় যে এই হলো ঘর, আর এই পাশে বড় বড় গাছপালা এই সমস্ত। নতুন কেবল ঘর বাড়ি করছে গভর্নমেন্ট, তো গভর্নমেন্ট এখানে নিয়ে আসে আমাদের কোনো অসুবিধা হয় না, সব ধরনের ফ্যাসিলিটি আমাদের, মানে ঘর জমি জায়গা তো দিয়েছেই, তারপরে তোমার আবার ওই সমস্ত লোন ফোন গরু বাছুর যা আছে সব কিছুই সরকার। তোমার 2 হেক্টর গরু চাষের গরু টরু দিয়েছিল বলে গভর্নমেন্ট দিছে, ওইটা তোমার কিনে আনতে হইতে। হ্যাঁ, গভর্নমেন্ট লোন দিছে, সমস্ত লোন মকুব করা লাগে না, ফ্রিতে দিচ্ছে। তাই ওইগুলো আগে তো এখানে নিলে কোনো গরু ছিল না, তো আমরা যাই ওইখানে পোর্ট ব্লেয়ার থেকে গরু কিনে নিয়ে আসছে, হ্যাবলকতে গরু কিনে নিয়ে আসছে, কেউ যায় রঙ্গতে নিয়ে আসছে, পাওয়া যায় না তখন, তো এই সমস্ত জিনিস কম ছিল। তো ওইগুলো নিয়ে আমরা ওই চাষবাস শুরু করছি। তখন তো ফরেস্ট ছিল, ফরেস্ট গভর্নমেন্ট থেকে এগুলো সব ল্যান্ড করে দিচ্ছে, মানে কাটে সাফাই করে রেখেছে, জমি প্লট বানাই দিচ্ছে। প্লটের মধ্যে সে বিশাল বড় বড় বোঙা ছিল, এগুলো উঠাইতেছে, গাছের যে গোড়াগুলো আছে এগুলো উঠাইতেছে, উঠাই তারপরে এই সমস্ত জায়গা মানে সমতল বানাইতেছে। বানানোর পরে তারপরে তো জমিটা এখন বাড়িতে সব ধরনের ফসলই আছে। খালি এখন সবজি টবজি লাগান না? না, সবজিটা এখন লাগানো, শরীর একটু অসুস্থ হওয়ার পরে থেকে সবজি টুজি করতে পারতেছি না। বাড়ির মধ্যে কাজকর্মের লোক এখন কমে গেছে। আগে তো আমরা সবাই ছিলাম একসঙ্গে, সব আলাদা আলাদা ভাবে যার যার মতো করে, সবাই টুকটাক করে নিজের বাড়ির সবজি টবজি এই সমস্ত। আপনারা ওই দেশের থেকে আসার পরে আর আপনাদের ওই দিকে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ হয় না? চিঠি পাঠাইতে গেলে তার ঠিকানা লাগে, কোথায় চিঠি পাঠাবে কি করবে, তবে তো একটা জিনিস হবে না। আর বাংলাদেশ জায়গা গেলে আন্দামানের মতো এরকম ছোট ছোট গ্রাম, উত্তর পাশে নদী নালা থাকে, তার মাঝে মাঝে এই সমস্ত গ্রাম, যে সময় ছোটবেলা আমরা যা দেখছি আর কি। এখন তো কিরকম আছে বুঝতে পারবো না, ছোট ছোট গ্রাম আছে, নৌকো দিয়ে এই পাশটা যাওয়া লাগে, পার হইতে হয়। ডিস্ট্রিক্ট তো একটাই থাকে, কিন্তু গ্রামগুলি আলাদা থাকে, পোস্ট অফিসগুলি আলাদা থাকে, সমস্ত ঠিকানাগুলি ঠিক না দিলে আবার চিঠিপত্র যাবে না। তা আমরা চিঠিপত্র বাবা পাঠাইতে পারি না, আর ওরা ওইখান থেকে আর কোনো আমাদের উদ্দেশ্য পাই নাই আমরা কোথায় আছি। আমরা তো ওই ভব পাগলার মতো ঘুরে বেড়াই, তার কারণ গভর্নমেন্ট নিয়ে আসে না এই ক্যাম্পে কিছুদিন রাখছে। তা অ্যাকচুয়ালি আসার মানে ওইখান থেকে আসার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল সব আগে যা শুনতাম আর কি, আমরা তো অতটা পুরোপুরি আমরা পাই নাই, ওইখান থেকে পুরো মানুষের সাথে হিন্দু মুসলমানের একটা লড়াই হতো। তো হিন্দুদের উপরে বিশাল বড় প্রেশার ছিল তখন। তখন ওই টাইমে বাবা কি মনে করে ওইখান থেকে আর থাকবে না, ওইখানে না থাকবে না করে ওইখান থেকে বেরিয়ে চলে আসে। এখানে আসার পরে গভর্নমেন্ট সাহায্য করে মোটামুটি খাওয়া দাওয়া সম্বন্ধে, জমি জায়গা সম্বন্ধে সব কিছুই গভর্নমেন্ট দিচ্ছে। আমাদের এমনি কোনো দিনের কোনো অসুবিধা নেই। এখানে আসার পরে চাষবাস করতাম, মোটামুটি সবাই ভালো আছে। সবাই ভালো আছে? সবাই ভালো আছে। আমার এখানে আমরা এই আইল্যান্ডে আছি 99 ফ্যামিলি। এই জায়গা মানে মেইন ফ্যামিলি 99 জন। মেইন ফ্যামিলি হচ্ছে 99। এখন তো বাড়তি ফ্যামিলি হয়ে গেছে। বাড়তি ফ্যামিলি মানে প্রচুর। আমরা যা আছি তার থেকে 3 গুণ আছে। আগে তো সবার ঘরে এক একটা ঘর ছিল, পাতার ঝুপড়ি ছিল। এখনো প্রায় লোকের ঘরে দেখা যায় মোটামুটি একটু ভালো পাকা ঘর টর আছে, টিনের ঘর। এখন ট্যুরিজম তো নীল আইল্যান্ডে খুব ডেভেলপ হচ্ছে, তার জন্য কি বলতেছেন? ট্যুরিজম ডেভেলপ হচ্ছে বলতে গেলে ছেলেপেলেরা কাজ পাচ্ছে, নানান নমুনা কাজ করতেছে। কেউ দোকানদারি করে, কেউ গাইড করে, কেউ গাড়ি চালায়, কেউ গাড়ি আনে, কেউ বোটিং করায়। মোটামুটি আগের যে মানে একটা মানে টাকা পয়সার যে একটা ছিল, রোজগারের উৎসটা একটু কম ছিল। এখন রোজগারের দিক দিয়ে যারা করতে চায় তার জন্য রোজগারের কোনো অভাব নেই, আর যারা না করে তারা কিভাবে হবে? এখন ওই ট্যুরিজমটা হওয়ার পরের থেকে চাষের দিকটা একটু অসুবিধা গেছে, তার কারণ কাজের লোক কমে গেছে।
দ্বিতীয় কথা যে যারা কাজ করবে তারা এখন পাওয়া যায় না, ট্যুরিজমের পিছনে লেগে যায়। ওইখানে গেলে পরে আর সুবিধা আছে, মেহনত কম হয়, তাতে রোজগার বেশি হয়। আর ওইখানে জমিতে কাজ করতে গেলে পরিশ্রম বেশি হয়, পরিশ্রম তো বেশি হয়, রোজগার কম হয়, ওই পরিমাণে রোজগার কম হয়। আমরা চাষ করবো, দেখা গেল 6 মাস পরে তার ফল, মানে কিছু জিনিস লাগাইতে গেলে তো 6 মাস 3 মাসের আগে তার সমস্ত ফল হয় না। তারপরে আবার বাজারে নিয়ে দাম পাওয়া যাবে কিনা, অনেক সময় দেখা গেল খালি করাই সার। তারপরে ওয়েদার চেঞ্জ হয়ে গেলে দেখা গেল নষ্ট হয়ে গেল, বীজেরও দাম পুরো দাম পাওয়া যায় না, অনেক ধরনের অসুবিধা হয়। তাই এখন যা আছে বেশিরভাগই আমরা ওখানে, খালি আমি না, প্রায় লোকে দেখা যায় বাগিচার উপরে ডিপেন্ড করে, মানে নারকেল সুপারি, না নারকেল সুপারি, আম, জাম, এই সমস্ত জিনিস। আমাদের বাড়িতে তো দেখছো যে আম টামের এই সমস্ত, সারা বাগিচা তো আম টাম। এক সময় আমের কিন্তু বিশাল ডিমান্ড ছিল, চাহিদা ছিল। আম হয় কিরকম এসো বছরে? এখন যা হয় কাজে লাগে না, সুযোগ তাই কাজে লাগে না, পোকার বিশাল পোকার চাপ বেশি না? তোমার আমের মধ্যে এক ধরনের পোকা আছে, বিন্দি বিন্দি লাগে, ওই সমস্ত পোকায় নষ্ট করে দেয়। তো ওষুধ মারা যায় না? তো ওষুধ মার, বড় বড় গাছগুলি অনেক বড় হয়ে গেছে না, ওগুলো দিতে গেলে লোকের দরকার আছে, সেই ধরনের লোক লাগে না, গাছে উঠতে এখন তো গাছে টাছে উঠতে পারি না। আর ছেলেগুলো সবসময় বাড়ি থাকে না, হয় না। তোমার ওষুধ দেওয়া বাড়িতে আছে, মেশিন ফেশিন সব আছে, ওষুধ দেওয়া হয় না। তো ওইভাবে মোটামুটি এখানে চলতেছে আর কি। সবাই আর সবাই আমরা এখানে আছি মোটামুটি ভালো আছি, কোনো ধরনের অসুবিধা নেই। না, আন্দামান তো এমনিতে শান্তিপূর্ণ জায়গায়, কোনো লড়াই ঝগড়া নাই। এখন এখন আপনারা এখন দিন টিন গুলো কেমন করে কাটান? এখন কইতে গেলে দিন কাটায় মানে আগের পরিমাণে অনেক ভালো, কিন্তু একটা জিনিস কি হয়েছে, আগের পরিমাণে আনন্দ জিনিসটা কমে গেছে। কমে যাওয়ার অনেক ধরনের কারণ আছে। আগের লোকে সবাই দিন ভরে জমিতে কাজ করতো, দিন ভরে জমিতে কাজ করার পরে মানুষের আর কোনো অন্য ধরনের কোনো কাজ থাকতো, এক জায়গায় বসে আমরা যে কোনো জায়গায় একটু গান বাজনা করা হইতো, বা কারো বাড়িতে হরিসেবা করা হইতো, এখানে বসলে পরে নানা নমুনা আলোচনা করা হইতো, কে কিরকম আছে কি না আছে এই সমস্ত ধরনের গল্প হইতো। আজকেরা কি করলো, কালকেরা কি করলো, আগামী দিন কি হবে, নানা নমুনা এই ধরনের গল্প টল্প হইতো না। তার সবচেয়ে কারণ হচ্ছে কি, লোক এখন ব্যস্ত, পুরো ব্যস্ত হয়ে গেছে, পুরো ব্যস্ত। কি যে কোনো লোকেরা জিজ্ঞেস করলে বললো এখন না, তুমি 10 মিনিট পরে আমার সাথে একটা কল করলো, একটু পরে করো, আমি একটু ব্যস্ত আছি। কেউ বলে গেস্ট আসতেছে, কেউ বলে যে আমার ওইখানে যাওয়া লাগবে, মানে মেইন হলো ট্যুরিজমটা নিয়ে নাকি? ট্যুরিজমের উপরে এইগুলো জিনিসগুলো হয়ে গেছে। ট্যুরিজমের উপরে কি বেশিরভাগই লোক তখন ট্যুরিজমের কাজ করে, বাইরে থেকে ফোন করে, ওই গাড়ি পাঠাও বা এখানে আসো, এসে দাঁড়াও, নিতে হবে না, হোটেলে পাঠাইতে হবে, নানা নমুনা হোটেল আছে, বড় বড় হোটেল হয়ে গেছে, অনেক বড় বড় হোটেল হয়ে গেছে। এই সমস্ত হোটেলের মধ্যে একটা হোটেলে শুনি আমরা, ওই হোটেলে দেখি নাই, এক রাত থাকতে গেলে নাকি 55,000 টাকা লাগে হোটেলে। এক গাড়ি নিয়ে যায়, গাড়িতে নিয়ে গেস্ট ওখানে দেয়, তারা ওই সমস্ত জায়গায় যায়, সেটা গেস্টে নিয়ে এখানে ফর্মুলা দিয়ে আসে যে এখানে তোমার থাকতে হবে, ওরা বুক করে আসে, ওইখান থেকে সমস্ত রুমগুলি ওরা বুক করে আসে। 55,000 টাকা একদিনে? এক নাইটে। তাহলে কমের দাম, কম দাম কত? কম দাম ওই সমস্ত হোটেলের মধ্যে শুনি মানে একদম কম 12,800 এর নিচে, 12,000-8,000, মানে এক্সট্রা ফ্যাসিলিটি থাকলে রেট বেশি। ওই সমস্ত জায়গার মধ্যে সুইমিং পুল আছে, নানান ধরনের ফ্যাসিলিটি, ওইগুলো আমরা দেখিও না, করতে পারবো না। যারা দেখছে ওরার সাথে যদি কোনো সময় সম্পর্ক করো, তাহলে ওরা সব জিনিসগুলো বলে দেবে যে ওইটার মধ্যে এত পয়সা থাকার কারণটা কি, যে 55,000 টাকা এক নাইট। তা ওরাই রুম নাকি কোনো সময় খালি থাকে না, এত পরিমাণে যদি বুক থাকে, তাহলে কারা আসে? লোকগুলো ভালো ভালো লোক, ভালো ভালো হাইপে ভিআইপি লোক থাকে, তারা পয়সাওয়ালা লোক, ওই সমস্ত লোক থাকে। তো ওই হোটেল আছে, এই জন্য আর কি সবাই ব্যস্ত। ব্যস্ত মানে কি, বিশাল ব্যস্ত। ভরতপুরে তো গেছে মনে হয় না? গেছি। তো ওইখানে গেলে পরে দেখে বোটিং করায়, নানা নমুনা জিনিস কি হবে, কারণ এখানে গেস্টের চাপ বেশি, নানা নমুনা লোক আসতেছে। মেসো গান বাজনা করেন? এই মোটামুটি টুকটাক। তা গান বাজনা একটু শুনবো, কিন্তু টুকটাক কি করতে গেলে আমরা কোনো ওই বড় বড় ফাংশনিং গান টান আমরা করি না। আমরা যেন মন্দির নামে যে হরিসেবা, তিননাথের মেলায় ছোটোখাটো গান, এই সমস্ত
ওই যে দিন ভরে গান করার মতো আমাদের এই ধরনের কোনো অভ্যাস নেই। এই ছোটোখাটো গান ফান এই সমস্ত আমরা করি। তা একটু একটু শুনবো কিন্তু গান, যদি সময় হয়। কোন সময়? সন্ধ্যার সময় বসবেন? এখন তো গান বাজনার সময় না, এগুলির একটা সময় জায়গা লাগে, সময় আছে, একটা জায়গা লাগে। এই সমস্ত জায়গার মধ্যে বসলে তবে তো গান আসবে মনের থেকে, মনে নাকি। তো সব জায়গায় এই সমস্ত গান না। তা আমরা তো এইরকম ওই বড় বড় শিল্পী না, আমরা হচ্ছে সাধারণ গ্রামে গ্রামে বসলাম, বন্ধু বান্ধবরা নিয়ে বসলাম, যারা গুরুজন ব্যক্তি তারা বসলো। যাই হোক, আপনি অন্য দিন গাবেন, কিন্তু আজকে কিন্তু আপনার কাছে একটু গান শুনবো আমি, ঠিক আছে? যদি সময়ে আমাদের এখানে একটা কৃষ্ণ মন্দির আছে, বাজারের পিছনের দিকে একটা কৃষ্ণ মন্দির আছে। আগে ওই মন্দিরে গিয়ে গান মানে সবসময় বাজান? যাই মাদেন বাজাই করতে গেলে বাজনা ফাজনা না, একটু হারমোনিয়াম টারমোনিয়াম অভ্যাস করি আর কি। তো ওইখানে মন্দিরের পিছনে যদি যাও, এখানে যাই দেখবো আগে এক সময় ছিল মন্দির মানে কোন রকম একটু ছিল। তো এখন যাই ওই মন্দিরে কমিটি চেঞ্জ হওয়ার পরে এখানে শ্বেত পাথর দিয়ে সেটা মন্দিরে নাচকুনিটা খালি এমনি ওই তোমার নিচের মেজোটার একটু ঢালাই করা রয়েছে, আর মন্দিরটার ভিতরে ওই মার্বেল টাইস টাইস দিয়ে বসানো আছে। গেলে পরে দেখতে পারবা কতখানি সুন্দর আছে আগের পরিমাণে। আগে তো ছোট একটা মন্দির ছিল, ওই মন্দিরে কিন্তু গভর্নমেন্টের একটা লোকে করা। আমাদের এখানে একজন বড় একজন সাহেব ছিল, ওই সাহেব ছিল হার্টবে ছিল। কি নাম? কি? চক্রবর্তী সাহেব। চক্রবর্তী সাহেব অনেক বছর ছিল, সেটেলমেন্ট অফিসার ছিল উনি। হ্যাঁ, উনি ছিল। ওনার আগে একজন ছিল গ্যারেগেল সাহেব ছিল, উনি মানে সমস্ত জমি প্লটিং বানাইছে, আর উনি সব লোকের প্লটগুলি মানে সিরিয়াল ভাগ করে দিয়েছে কার কি প্লটগুলি। ওই আমাদের চক্রবর্তী সাহেব মানে বিশাল সুন্দর লোক, ওনার মতো লোক হয় না। উনি ওই এখানে আমাদের এখানে কিছু ছেলেফেলেরা মোটামুটি আমরা শিক্ষিত দিয়ে গেছে। যাওয়ার পর একটা 50 বছরের একটা জুয়েলারি বানাচ্ছে, যে আমরা 50 বছর হয়েছে আন্দামানে আমরা 50 50 মানে গোল্ডেন জুবলি না? গোল্ডেন জুবলি যেটা। তখন ওনারে কিভাবে ফোন নম্বরে যোগাযোগ করার পরে আসছিলেন, ওনারে নিয়ে আসছিলেন। হ্যাঁ, উনি আসার পরে এখানে তো বিশাল বড় প্রোগ্রাম ছিল, উনি আসছিল এখানে আইসে দেখে খুব খুশি। আমি যা দেখে গেছি তার থেকে তো অনেক তোমরা উন্নত করছো, তো তোমরা আরো উন্নতি করো। মানে উনিও আগেও ফর্মুলা দিয়ে গেছে, তোমরা এই সমস্ত এইভাবে যদি করো তোমরা মোটামুটি দিন দিন তোমরা আগের দিকে যাইতে পারো, বাচ্চা কাচ্চার দিকে আগে যাইতে পারো। মানে খুব ভালো লোক দেখে। ওনার মতো লোক হয় না, অফিসার হয় না। ওনার মতো অফিসার মনে হয় আমরা চিন্তা করলে পরে মানে পাওয়া খুব কষ্ট। ওনার কথাবার্তা, উনি যে কথাটা যারে বলবে ঠিক ওই কাজেই লাগবে। ওনার ভিতরে কোনো ধরনের গলত ধরনের জিনিস নেই, যে জিনিসে মানুষের উপকার হবে ওই জিনিস নিয়ে উনি চর্চা করতেন। ওই যখন আমরা সেটেলমেন্টে আসছিলাম তখন আমাদের প্লটে আসে উনি দেখতো যে আমরা কি করি কি না করি, কিভাবে করলে পরে ফসলাদি ভালো হবে, কিভাবে করলে পরে ফসলাদির অসুবিধা হবে, উনি সমস্ত ফর্মুলাগুলি তা আমরা এই হিসেবে কাজ করতাম। খুব সুন্দর লোক। তো উনি তারপরে এখান থেকে ট্রান্সফার হার্ড হয়ে গেল নিউজিল্যান্ড। এখান থেকে উনি আবার কোনো পোস্টিং হয়ে কোনো জায়গায় বাইরে গেছে, তো উনি আসছিল এখানে। তো উনি বলে গেছিল যে যদি সময় পায় তাহলে আবার নিলে আসবো, তো নিলে এসে দেখা করে যাবো। তো ওই একবার বলছিল এখানে একটা নামযোগ্য। কোথায়? আমাদের ওই নীলে যে বাজারে কৃষ্ণ মন্দির যে আছে, ওনারা বলছিল যদি সুযোগ পায় তো ওইখানে নামযোগ্য সময় আসে এখানে উপস্থিত সবার সাথে মিলে পায়। এখন এরকম সুযোগ সুবিধা হচ্ছে না, আর উনি আসতে পারতেন। তারপরে করোনার পরে অনেক ধরনের অসুবিধা হয়ে গেছে, কয়েক বছর তো মানুষের আসা যাওয়াই বন্ধ হয়ে গেছে। আমাদের এখানে মেলা আছে, বিবেকানন্দ মেলা। প্রতি বছরে বিবেকানন্দের জন্মস্মৃতিতে ওই মেলার নাম হয়ে যায়। তো এখানে বাইরের লোকও আসে, বাইরের দোকানদারও আসে, যারা আছে তারা নিয়ে আমরা আনন্দ করে আছি। ছোটো ছোটো বাচ্চারা, আমাদেরই বাচ্চা কাচ্চা, ওরা যায় নানা নমুনা ফাংশন টাংশন করে, ওই সমস্ত দেখি সময় কাটায়। তো প্রতি বছরে একবার ওইটা হয় এই বিবেকানন্দ মেলা। নিলে নাকি প্রতিদিন 1000 থেকে 1500 নাকি গেস্ট আসে। এটা তো তুমি যেটা কইছো 1000 থেকে 1500 গেস্ট, এটা কম, তার থেকেও বেশি। তার থেকে বেশি আসে? তার থেকেও বেশি। গেস্ট কত ধরনের লোক আসে, বাঙালি আসে, নন বাঙালি আসে। আন্দামান ঘোরার জন্য অনেক আগে এক সময় ছিল যে আন্দামানের লোক আসতো না, কালাপানি নাম শুনতো, কালাপানির নাম শুনলে পরে লোক আসতো না। আর এখন তারা দেখার জন্য ব্যস্ত যে ওই জায়গাটা কেমন কেমন কেমন। তা অনেক লোকের জিজ্ঞেস করি
তো ওরা কি বলে কয় আমরা যে জায়গায় থাকি হ্যাঁ এখানে আসলে মনে হয় যেন আমরা একটা স্বর্গপুরীতে আসছি। হ্যাঁ তার কারণে হরা পড়ার দ্বীপ যেগুলো গাছপালা আছে যে হ্যাঁ, সমস্ত সবুজ জায়গায়, সবুজে ভরা। দ্বীপ বলা হয় আর কি। তো এই আমাদের তো ছোট আইল্যান্ড, তারা জিজ্ঞেস করলে পরে কয় আমরা যে জায়গায় থাকি আমরা গাছ বলতে তো আমরা নজর হয়, হ্যাঁ তার কারণ খালি ঘর আর ঘর ওই সমস্ত জায়গায়। হ্যাঁ ঘর দেখা যাবে, নিচে নামলে পরে লোক দেখা যাবে, গাছ বলতে নাই, গাছ নেই, গাছ বলতে না। আর এখানে তো লোকও দেখা যাচ্ছে, গাছও দেখা গাছও যাচ্ছে, দেখা যাচ্ছে, বিভিন্ন ধরনের গাছও দেখা যাচ্ছে, আর প্রাকৃতিক সৌন্দর্যটাও দেখা যাচ্ছে। সমুদ্র দেখা যাচ্ছে। তারা ওই সমুদ্রের সাইড দেখা যাচ্ছে, সমুদ্রের কোরাল আছে বিভিন্ন ধরনের, ওইগুলো ওরা দেখে, দেখে ওরা খুব আনন্দ পায়, এনজয় করে ওরা। তা আমরা জিজ্ঞেস করলে বলে যে যদি এখানে আসতে গেলে খরচা তো অনেক হয় না, কয় যদি আমরা খরচা মোটামুটি আমরা খরচা আয় করতে পারি তা আমরা আবার আন্দামান আসবো, বছর বছর আসবে, বছর বছর আসবো আন্দামান, এসে একটু দেখবো। আর এখানে লোকের সাথে ওরা নাকি ভালো এনজয় করে, তার কারণ অন্য অন্য জায়গায় শহরে যারা থাকে তারা লোকের সঙ্গে কথা বলার সময় পায় না, সময় পায় না, সত্যি কথাই, কথা বলার সময় পায় না। আর এখানে আসলে পরে লোকেরা, অনেক লোকই কয় যে এখানে আসলে পরে সবচেয়ে বড় জিনিস কি, যে কোনো জিনিস জিজ্ঞেস করলে উত্তর দেয়। আর যারা এখানে ওরাই নিজেরাই কয় যে আমাদের এখানে গেলে পরে জিজ্ঞেস করলে কোনো উত্তর দেওয়ার সময় নেই, ডাকলে পরে শুনে না, কে কোথায় যাবে কে কোথায় আসবে। আর এখানে আসলে পরে ওরাই বলে, কয় এখানে আসলে পরে এই সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা এখানে নতুন জায়গায় আসছি, আমরা অমুক জায়গায় যাব, কোন জায়গাতে গেলে পরে যাওয়া যায়, কোন দিক দিয়ে যাওয়ার সুবিধা হয় না। হোটেলে ওরা যায়, হোটেলে ওরা থাকে, আবার ঘোরাঘুরি করে টোরে, তারপরে ওদের সময় মতো ওরা বেরোয় যায়। বেরিয়ে যায়। এখানে জেটি আছে, আগে ছিল একটা জেটি, এখনো দুটো জেটি। একসময় যদি সময় পাও ওই জায়গাটা দেখে নিও, জায়গাটা না দেখছি, জায়গাটা অবশ্যই যাবো। মেসোমশাই আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, নমস্কার, নমস্কার, ভালো থাকবেন। ভালো থাকো, তোমরাও ভালো থাকো। হ্যাঁ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দয়াল চৈতন্য নামের ভিখারি, দয়াল চৈতন্য নামের ভিখারি, নামের ভিখারি ও গুরু, আমি তোমার চরণের ভিখারি, দয়াল রে চৈতন্য নামের ভিখারি। ভবন পারে গো গেলাম, মায়ার রসে ভুলে গো রইলাম, ভবন পারে গো গেলাম, মায়ার রসে ভুলে গো রইলাম,
গছিল নদেছে গৌল গহর আকি বায়ারে আকি বায়া করতে দারামুকে বলে দয়াল রে চৈতন্য নামের ভিখারি গোসাই কৃষ্ণ কমল গোপাল